সুপ্রিম কোর্ট এসএসসির এই চাকরি বাতিল পরীক্ষা ইত্যাদি সংক্রান্ত যা চলছে তাতে যে অবজারভেশন দিয়েছেন আমার তো মনে হচ্ছিল যে ঠিক বিধানসভাতে 2018 সালে যা যা বলেছিলাম অন রেকর্ড একদম মিলে যাচ্ছে। আমরা তো এইটাই বলছিলাম যে আপনি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়েছেন, তার রেজাল্টটা ওয়েবসাইটে প্রকাশ করেননি কেন? এতবার এত কোয়েশ্চেন আসছে, টাকার বিনিময়ে চাকরি হয়েছে, উড পেন্সিলে নাম্বার দেওয়া হয়েছে, 25-75-এর ভাগ হয়েছে, আপনি কাকর মিশিয়ে দিচ্ছেন কেন? এরপর তো ছেলেমেয়েরা বিপদে পড়বে। কতবার বলেছিলাম, শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে দেখা করে বিধানসভায় চিঠি দিয়ে, কিচ্ছু করেননি। এবং বারে বারে অভিযোগ আসা সত্ত্বেও সরকার চুপ করে থেকেছে। আজকে কোর্ট একদম স্পষ্টভাবে বলেছে যে আসলে টাকার বিনিময়ে চাকরি তার ব্যবস্থাপনা করার জন্য কি যোগ্যদেরকে বিপদে ফেলা হলো, এবং কেন সরকার যোগ্যদের তালিকা অযোগ্যদের তালিকা প্রকাশ করলো না, মানে ভিসাভিস যোগ্যদের তালিকা তাহলে কেন প্রকাশ হলো না? কেন বারবার বলা সত্ত্বেও সরকার যারা টাকার বিনিময়ে চাকরি নিয়েছে এবং যাদের জন্য যোগ্যরা বঞ্চিত হচ্ছে তাদের পাশে গিয়ে সরকার দাঁড়াচ্ছে কেন? আমি যোগ্যদের মিটিং ডেকেছি বলে কলেজের মাস্টারমশাই অযোগ্য বা ইত্যাদি বলে হাজির হয়ে গিয়েছিলেন কেন? সরকার জেনে বুঝে চুরি দুর্নীতি তাকে প্রশ্রয় দেওয়ার মতন করে ব্যবস্থা করেছে, দুর্নীতির, শিক্ষার জন্য না, শিক্ষকের চাকরির জন্য না। আজকে কোর্ট স্পষ্ট বলেছে 7 দিনের মধ্যে এই অযোগ্যদের টেন্টেড তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে। এইটা যদি সরকার প্রকাশ করতে, আমরা কতবার বলেছি, তাহলে এই যোগ্য ছেলেদের আজকে কোনো অসুবিধা হতো না। সরকারের অপরাধ এবং অপদার্থতায় মাস্টারমশাইরা বিপদে পড়ছে, শিক্ষা বিপদে পড়ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়ছে। কোনো লজ্জা সরকারের নেই। এত সমস্ত কিছু শোনার পরেও সরকারের কোনো লজ্জা নেই। ঠালিপপ কি বলেছেন আমি জানি না। চেয়ার সবকটা চেয়ারই রেসপেক্টেড চেয়ার। মুখ্যমন্ত্রীর চেয়ারও খুব রেসপেক্টেড, কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রীর চেয়ারও খুব রেসপেক্টেড। ওই চেয়ারে বিধান রায় বসেছে, ওই চেয়ারে জ্যোতি বসু বসেছে, ওই চেয়ারে বুদ্ধদেব ভট্টাচার্য বসেছে, কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন ওই চেয়ারটাকে কলুষিত করা যায়। ফলে উনি কখন কাকে কি রেসপেক্ট দেন না দেন, নির্বাচন কমিশনের চেয়ারটা রেসপেক্টেড। আচ্ছা, পশ্চিমবাংলায় নির্বাচন কমিশন তার হয়ে কাজ করে ওর সরকারি কর্মচারীরা, যাদের উনি বলেন যে কদিনের জন্য নির্বাচন কমিশন, আগে রাজ্য সরকার পরে রাজ্য সরকার, একটা উত্তর দেবেন মুখ্যমন্ত্রী? আমরা তো বারবার বলেছি, অন ক্যামেরা বলেছি, অন রেকর্ড বলেছি, বারবার বলেছি, ভারতবর্ষে 2011 সালে ভোটার ইজ টু পপুলেশন, জনসংখ্যায় ভোটার এর অনুপাতটা 63-64 এই রেঞ্জে, এক একটা রাজ্যে 65 এই রেঞ্জে ম্যাক্সিমাম। পশ্চিমবঙ্গেও তাই ছিল 2011। এখন ভারতবর্ষে সেই অ্যাভারেজটা যখন এখন একদম উল্টে গেল, ভারতবর্ষে সেটা যখন 65-66-67, পশ্চিমবাংলায় তখন সেটা 73। কেন 73? কোথায় 73.45, মানে প্রায় 74। কেন? মুখ্যমন্ত্রীর বদান্যতায় ভোটার লিস্টে মৃত মানুষের নাম ঢোকানো আছে। ইন দি নেম অফ নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর বাহিনীকে বলে দিয়েছে যে আসলে আমি আছি, নির্বাচন কমিশন কদিনের জন্য মৃত মানুষের নাম ঢোকানো আছে, ভুতুড়ে ভোট ঢোকানো আছে। অন অ্যান্ড অ্যাভারেজ একটা বুথে, আগেও বলেছি আমি আবার বলছি, অন অ্যান্ড অ্যাভারেজ একটা বুথে 50, 60, 70। মুখ্যমন্ত্রী উত্তর দেবেন না? এগুলো পরিষ্কার হতে হবে। এসআইআর এর নাম করে ছাড়াও এটা পরিষ্কার করা যায়, দিল্লি এসআইআর এর নাম করে এগুলোকে পরিষ্কার করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নাগরিকত্বের ভিত্তিতে ছাঁটাই করো। আমরা এসআইআর এর বিরোধিতা করছি, ভোটারের নাম বাতিল করার যে চেষ্টা দিল্লি করছে আসামের মতন কিংবা বিহারের মতন, সেটা যাতে না করে, কিন্তু মৃত মানুষের নাম বাদ দিতে হবে, ডবল এন্ট্রি বাদ দিতে হবে। মুখ্যমন্ত্রী কখন কাকে সম্মান করছেন, ওর নিজের চেয়ারটা খুবই সম্মানজনক, এটা আর উনি খেয়াল রাখেন। ওটা কি ছাত্রদের সভায় বক্তৃতা দিলেন, নাকি ভোটের জন্য নির্বাচন কর্মীদের সভায় বক্তৃতা দিলেন? ছাত্রদের সভায় বলার কথা তাদের লেখাপড়ার কি অসুবিধা হচ্ছে, স্কুল কলেজ কেন বন্ধ, মাস্টারমশাই কেন নেই, শিক্ষকরা কেন রাস্তায়, হকের চাকরি কেন চলে যাচ্ছে, ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা হচ্ছে না, কলেজে ভর্তি নেই, জয়েন্ট এন্ট্রান্সের পরে ক্লাস শুরু হয়নি এবং কোনো কাজের ব্যবস্থা নেই, ভিন রাজ্যে চলে যাচ্ছে কেন,
এইটা সরকারের স্বীকার করে ছাত্রদের, নিজের দলের ছাত্র তো, তাদের কাছে স্বীকার করা উচিত ছিল যে এইটা আমাদের অপরাধ হয়েছে। আর আমাদের অপরাধ হয়েছে যে আমাদের নাম করে ছাত্ররা কলেজে কলেজে গুন্ডামি করছে, শ্লীলতাহানি করছে, নোংরামি করছে। এইটা বলতে পারলেন না। যেহেতু মুখ্যমন্ত্রীর যা বলার কথা সেটা বলার মতন যোগ্যতাও নেই, ফলে ওই এপাং ওপাং ঝপাং মার্কা বক্তৃতা ওকে দিতে হয়েছে। গদাই মাধাই বিদাই গদাই ভদাই কিছু একটা বলতে হয়েছে। অ্যাবসলিউটলি জিরো অ্যান্ড ফলস, কমপ্লিটলি মিথ্যা। এটা কোনো বাস্তবের সম্পর্কই নেই। সবাই জানে, ওরা যারা বক্তৃতা শুনেছে তারা কেউ কেউ হাততালি মেরেছে, বাকিরা মুখ টিপে হেসেছে যে মুখ্যমন্ত্রী কত মিথ্যে আর বলবেন। আরেকটা জিনিস হচ্ছে, আজকে কেরালার রেফারেন্স টেনে এত অসত্য বলেছেন, এত কম জেনে একজন মুখ্যমন্ত্রী কি করে কথা বলেন আমি জানি না। উনি বললেন যে কেরলে এখন সিপিএম এর সরকার এবং সেখানে পাঠ্য পুস্তকে পড়ানো হচ্ছে যে নেতাজি নাকি ব্রিটিশদের ভয়ে পালিয়ে জার্মানিতে চলে গেছিল। আমি চ্যালেঞ্জ করছি, কোন স্কুলে তা পড়ানো হচ্ছে না, কোন স্কুলে তা পড়ানো হচ্ছে না। আজকের ডেটে, গতকালকের ডেটে, আগামীকাল ছেড়ে দিন, না পড়ানো হয়নি। যেটা অভিযোগ এসেছিল উনি অভিযোগটাও ঠিকমতো পড়ে দেখেননি। ওখানে সরকারি স্কুলে না, সরকারি পাঠ্যপুস্তক না, বেসরকারি পাঠ্যপুস্তকে কোথাও তারা যেভাবে লিখেছে তাদের জ্ঞানের অভাবের জন্য লিখেছে, কিন্তু যেই সেটা ছাপা হয়েছে বলে খবর এসছে সঙ্গে সঙ্গে সরকার সেটা বন্ধ করে দিয়েছে। এক, দুই, তার জন্য যে অভিযুক্ত হয় তাকে সরিয়ে দিয়েছে, আউট। এসসিআরটি ফেসিআরটি কোথায় যেন ছিল, আউট। এবং সেটা কোনো সার্কুলেশনে যাতে না যায় এনশিওর করেছে সরকারের মন্ত্রী নিজে প্রকাশ্যে। মুখ্যমন্ত্রী কিছুই খোঁজ না রেখে একটা ভেবেছেন বুঝি কিছু একটা পেয়ে গেছেন, এই রজ্জুতে সর্প ভেবেছেন বলে মনে হচ্ছে। আরে ওটা রজ্জু। উত্তর দেওয়া তো ওটা মানে হয়, ভাইপোর কথার উত্তর দেওয়াটা আরো কষ্টকর। খোঁজ না রেখে বললে যেরকমটা হয়। আচ্ছা, কোন কোর্ট স্টে দিয়েছিল যে রেজাল্ট বার করা যাবে না? কোন কোর্ট স্টে দিয়েছিল যে কলেজের ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখতে হবে? কোন কোর্ট? কেন সব কথা বলেন? এটা কোনো কোর্টের স্টে তো পশ্চিমবাংলায় ছিল না যে তাকে সেই কোর্টের অর্ডার ভর্তি করা যাবে না, রেজাল্ট বার করা যাবে না, তাকে স্টে করতে হয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে। কোন কোর্টে অর্ডার ছিল যে উনি স্টে করিয়েছেন? কমপ্লিটলি মানে এত ফালতু কথা বললে কি চলে কখনো? জয়েন্টের রেজাল্ট কেন বার করতে পারেননি, কেন ছেলেমেয়েরা ভর্তি পরে এখনো পর্যন্ত ক্লাস চালু হতে পারলো না? সরকারের অপদার্থতা সরকার স্বীকার করতে পারবে না, ভর্তি হতে পারলো না। এবং এখন দেখে নিন আপনি, গত বছরও তাই, এবছর যত সিট তার ভর্তি 1/3 হবে কিনা সন্দেহ আছে। এমন একটা ব্যবস্থা করেছেন যাতে কলেজে ভর্তি না হয়, যাতে ছেলেমেয়েরা প্রাইভেটে ভর্তি হয়ে যায়। এবং প্রাইভেটের ব্যবসা, আমি জানি না তার টাকার বিনিময় মূল্য কত, প্রাইভেটের শিক্ষার ব্যবসা বাড়াবার জন্য সরকার সচেতনভাবে কোনো নির্দেশ না থাকা সত্ত্বেও, স্টে না থাকা সত্ত্বেও ভর্তি বন্ধ রেখেছিল। কেন? উত্তর তো সরকারকে দিতে হবে। পশ্চিমবাংলা দুর্নীতি একেবারে রমরমা, শিক্ষার প্রতিটি ক্ষেত্রেও তাই, অন্য ক্ষেত্রেও তাই। এখানে আলোচ্য যদি শিক্ষক নিয়োগের প্রশ্ন হয় তাহলে বাক কমিটি স্পষ্টত বলে দিল কিভাবে কিভাবে দুর্নীতি হয়েছে, এবং একটা সংখ্যারও হিসেব তারা দিল, আইডিয়া দিতে পারলো। তারা তো স্পষ্ট দেওয়া তাদের পক্ষে সম্ভব না। তারপরে হাইকোর্ট বলল, সরকার অস্বীকার করলো, এড়িয়ে গেল, ডিভিশন বেঞ্চে গেল, ডিভিশন বেঞ্চে আবার সরকার হারলো, সুপ্রিম কোর্টে গেল, সরকার গেছে, সেখানে সরকার মানে কোটি কোটি টাকার উকিল দাঁড় করিয়েছে মানুষের ট্যাক্সের টাকায়। দেশের শ্রেষ্ঠ বিশিষ্ট সবচেয়ে নামজাদা উকিলদের দাঁড় করিয়েছে, তারপরেও সরকার হেরেছে। সরকারের আয়নার সামনে দাঁড়িয়ে বলা উচিত যে আমি এত অপরাধ করেছি, আর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এত কালো হয়ে গেছে যে যত দামি উকিল দাঁড় করাই না কেন এই অপরাধটা আমার অপরাধ ধরা পড়ে গেছে। সরকার মানে সে অপরাধীদের পাশে এবং অপরাধের অংশীদার। এবং বারবার বলা সত্ত্বেও সুপ্রিম কোর্ট বলেছে, প্রত্যেকটি কোর্টে বারবার বলা সত্ত্বেও সরকারের কোনো বোধ হলো না তারা চোরেদের পাশে, চুরি যারা করেছে তাদের পাশে। সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ সংক্রান্ত ব্যাপারে যা বলেছে তাতে স্পষ্ট যে কোর্টের কাছে প্রত্যেকটি ক্ষেত্রে, সে বাক কমিটি, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, একবার একাধিকবার তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে চাকরি দেবার নামে আসলে টাকার খেলা হয়েছে। কোর্ট কি বলেছিল? কোর্ট শেষমেশ এই অর্ডারটাই ভ্যালিড থেকেছে
যে যারা অযোগ্য চাকরির টাকার বিনিময়ে, তাদের নামের তালিকা স্পষ্ট করুন, টেন্টেড, ওই 6,000 7,000 8,000 কিছু একটা, এবং তাদের কাছ থেকে টাকা ফেরত দিন। সরকার সে ব্যবস্থা করেছে এখনো পর্যন্ত? না, সরকার এখনো পর্যন্ত টেন্টেডদের পাশে এবং এমন প্রক্রিয়া করছে যাতে টেন্টেডদের ঢুকিয়ে দিয়ে আবার এই প্রক্রিয়াটাকে ভিশিয়েট করে দেওয়া যায়। কোর্ট আজকে স্পষ্ট বলেছে সেটা অ্যালাউড হবে না। একজনে যদি অযোগ্য তারা পরীক্ষায় বসে তাহলে আবার সিবিআই হবে। আমি আবারও বলছি, যোগ্য এবং অযোগ্য নামের তালিকাটা সরকার প্রকাশ করুক, এবং যারা চাকরি করেছে টাকার বিনিময়ে তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক। রাজ্য সরকার দেখুক যে সরকারের নেতা মন্ত্রীরা টাকা খেয়ে বসে আছে। এখন বড় নেতা দলনেতা নাকি একটা হয়েছে, এই যে বলল যে একমাত্র তৃণমূলের 24 জন সাংসদ বিক্ষোভ দেখিয়েছে, তার জন্যই অমিত শাহ নাকি পিছনে চলে গেছে। এটার মধ্য দিয়ে সে ইন্ডিকেশন দিল, সরকারের কাছে মেসেজ দিল যে আমি কিন্তু 24 জন আলাদা, আমি কিন্তু বিরোধীদের অংশীদার নই, ফলে তুমি যদি বিপদে পড়ো আমার 24 কিন্তু আবার তোমার পাশেও থাকতে পারে। আমি বলছি এত শত না বলে অমিত শাহর দয়ায় সিবিআই ইডির থেকে যে ওকে টিকে থাকতে হচ্ছে, বেঁচে থাকতে হচ্ছে, জেল এড়িয়ে থাকতে হচ্ছে, এটা সবার কাছে যেহেতু ধরা পড়ে গেছে, ফলে আমি দারুণ বিরোধী এই গোছের ভাব দেখাচ্ছে। আসলে সরকারের বিল পাশের সময় অ্যাবসেন্ট থাকার অভ্যাসটাই তৃণমূলের এখনো পর্যন্ত সবচেয়ে বেশি। নাগরিকত্ব বিল যখন পাশ করা হয় তখন কি তৃণমূলের সাংসদরা সবাই ভোট দিয়েছিলেন? যারা দেননি তাদের বিরুদ্ধে তৃণমূল কোনো ব্যবস্থা নিয়েছে? না, অবশ্যই না। পরিষদের সভা হবে, আবার তাতে আবার বাইক যাবে, তার সঙ্গে হেলমেট। বাসে টাসে করে গেলে তো অনেক লোকজন লাগে, তো বাইকে বাইকে নেয় গেল হেলমেট, এত বড় সাহস! বাবা, দিদির লোক আমরা, আর দিদির পুলিশ তো আমাদের পদানত থাকবে। ফলে হাস্যকর তারা বলেছে যে আমাদের আবার হেলমেট লাগবে কেন? আমাদের হেলমেট তো দিদি। ভাগ্যিস এখনো বলেনি, বলবে যে আমাদের প্রশ্ন করছেন কেন, আমাদের এজেন্ট তো দিদি, দিদির এজেন্ট আমরা না, আমাদের এজেন্ট দিদি। আপাতত বলেছে আমাদের হেলমেট দিদি, এরপরে বলবে আমাদের এজেন্ট দিদি, তারপরে বলবে কলেজ বিশ্ববিদ্যালয়তে যে অসভ্যতা আমরা করছি তার মাথা আসলে দিদি। এটা বলতে বাধ্য।